Hi everyone, it's Argo. Welcome to the realm of literature. আজকে আমরা শুরু করছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, যেটা আমাদের গ্র্যাজুয়েশন, মাস্টার্স, নেট, সেট, জিআরএফ এর জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো চলো কথা না বলে শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ যে ইংলিশ লিটারেচারে অনেক এজেস রয়েছে, ওল্ড ইংলিশ থেকে শুরু করে যেসে মডার্ন ইংলিশের পর্যন্ত বিভিন্ন ধরনের এজ রয়েছে। এর মধ্যে আজকে আমরা ওল্ড ইংলিশ লিটারেচার শুরু করব এবং এই ওল্ড ইংলিশ লিটারেচার দুটো ভাগে করব। আজকে হচ্ছে পার্ট 1। ইংরেজি সাহিত্যের সূচনা কিভাবে হয়েছিল তা আজও নিশ্চিতভাবে জানা যায় না, তবে গবেষকদের ধারণা লিখিত সাহিত্যের অনেক আগেই মানুষ মুখে মুখে গল্প আর কবিতা রচনা করত, অর্থাৎ প্রথমে ছিল মৌখিক সাহিত্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গদ্যের আগেই কবিতার জন্ম হয়েছিল। আর্লি ওল্ড ইংলিশ লিটারেচার। আজ আমরা যে ওল্ড ইংলিশ সাহিত্য পড়ি তার বেশিরভাগ মূল রচনা নয়, এগুলো অনেক পরে বিভিন্ন পাণ্ডুলিপিতে নকল করে সংরক্ষণ করা হয়েছিল। এমনকি কিছু পাণ্ডুলিপি মূল রচনার প্রায় 300 বছর পর লেখা হয়, তাই অনেক মূল সাহিত্য সময়ের সঙ্গে হারিয়ে গেছে। দ্য পোয়েটস। ওল্ড ইংলিশ যুগের অধিকাংশ কবির পরিচয় আজও অজানা। নিশ্চিতভাবে মাত্র 2জন কবির নাম জানা যায়, ক্যাডমন অ্যান্ড কিনেউলফ, অনেকে সিনেউলফ বলে। তাদের জীবন সম্পর্কেও খুব সামান্য তথ্যই পাওয়া গেছে। পরে অনেক গবেষক অনুমানের ভিত্তিতে তাদের জীবনী লেখার চেষ্টা করেছেন, কিন্তু সেই তথ্যগুলোর বেশিরভাগই নিশ্চিতভাবে প্রমাণিত নয়। সিগনিফিক্যান্স কী ছিল? যদিও ওল্ড ইংলিশ ভাষা বা ল্যাঙ্গুয়েজ বর্তমান ইংরেজির তুলনায় অনেক কঠিন, তবুও এই যুগের সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। সাহিত্যিক এবং ঐতিহাসিক উভয় দিক থেকেই কিন্তু এর গুরুত্ব অসাধারণ ছিল ওল্ড ইংলিশ লিটারেচারের। এই পিরিয়ডের টাইম স্প্যান কত ছিল? ওল্ড ইংলিশ পিরিয়ডের সূচনা হয় প্রায় 5ম শতাব্দীতে। অনেকেই মনে করেন এই যুগ 1066 সালের নরম্যান কনকোয়েস্ট এর মাধ্যমে শেষ হয়ে যায়, কিন্তু বাস্তবে ওল্ড ইংলিশ প্রজ প্রায় 1150 সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছিল। রোমান উইথড্রল। 410 খ্রিস্টাব্দে রোমানরা ব্রিটেন ত্যাগ করে। তাদের চলে যাওয়ার ফলে ব্রিটেন দুর্বল হয়ে পড়ে এবং বাইরের আক্রমণের জন্য উন্মুক্ত হয়ে যায়। এরপরই কিন্তু শুরু হয় নতুন এক ঐতিহাসিক অধ্যায়, অ্যাংলো স্যাক্সন সেটেলমেন্ট। রোমানদের বিদায়ের পর ইউরোপ মহাদেশ থেকে অ্যাংলো স্যাক্সনরা ব্রিটেনে আসে। প্রথমে তারা ভাড়াটে সৈন্য হিসেবে এলেও পরে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। ধীরে ধীরে তারা বিভিন্ন রাজ্য গড়ে তোলে, যা পরবর্তীকালে ইংল্যান্ডে ভিত্তি তৈরি করেছিল। খ্রিস্টিয়ানাইজেশন। প্রথম দিকে অ্যাংলো স্যাক্সনসরা ছিল কিন্তু পৌত্তলিক, মানে নন খ্রিস্টিয়ানস অ্যাকচুয়ালি। পরে ধীরে ধীরে খ্রিস্ট ধর্মের বিস্তার শুরু হয়। নর্দাম্ব্রিয়া অঞ্চলে আইরিশ মিশনারিজ এবং কেন্ট অঞ্চলে রোম থেকে আসা মিশনারিরা এই ধর্মপ্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ড্যানিশ ইনফ্লুয়েন্স। 9ম শতাব্দীতে ড্যানিশ আক্রমণ শুরু হয়েছিল। এই সময় অ্যালফ্রেড দ্য গ্রেট ইংল্যান্ডের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরে ডেন ল প্রতিষ্ঠিত হয় এবং 1017 ইয়ারে একজন ড্যানিশ রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেছিল। এসব ঘটনার প্রভাব সেই সময় সাহিত্যেও কিন্তু পড়েছিল। নরম্যান ইনফ্লুয়েন্স। নরম্যান প্রভাব 1066 সালের আগেই ইংরেজ রাজ দরবারে শুরু হয়ে গেছিল, তবে 1066 সালে নরম্যান কনকোয়েস্টের পর ইংল্যান্ডের ভাষা, সংস্কৃতি এবং সাহিত্য নতুন এক যুগে প্রবেশ করে। তাহলে কি টাইমলাইন্সটা কি বলা যায়? এবার এই যে পুরো সময়কালটা একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। 410 AD রোমান্স লিভ ব্রিটেন, রোমানরা ব্রিটেন ত্যাগ করেছিল। 450 AD অ্যাংলো স্যাক্সনস অ্যারাইভড। 597 AD Christianity begins to spread. It is a very important year actually. 9th century ড্যানিশ ইনভেশনস, ড্যানিশ আক্রমণ শুরু হয়েছিল। 1017 AD ড্যানিশ কিং অফ ইংল্যান্ড, ফার্স্ট কিং হু স্যাট অন দ্য থ্রোন অফ ইংল্যান্ড, ফার্স্ট ড্যানিশ কিং অ্যাকচুয়ালি। 1066 the legendary Norman conquest, and 1150 AD end of the old English prose. It is very important to note. Now next we will see, এরপর আমরা দেখব লিটারারি ফিচার্স অফ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ যুগের সাহিত্যকে ভালোভাবে বুঝতে হলে এর 4টে প্রধান বৈশিষ্ট্য জানা জরুরি। এগুলো হলো পেগান অরিজিনস, অ্যানোনিমাস অরিজিনস, ইমিটেটিভ কোয়ালিটি অ্যান্ড দ্য ম্যানুস্ক্রিপ্টস। এবার আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য একে একে আলোচনা করব। পেগান অরিজিনস। ওল্ড ইংলিশ যুগের প্রথম দিকে অনেক কবিতায় পৌত্তলিক সংস্কৃতির প্রভাব দেখা যায়, বিশেষ করে উইডসিথ অ্যান্ড
বেওয়ুলফ এই সেই প্রভাব কিন্তু স্পষ্ট। এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, উইটশিট আর বেওয়ুলফ। তবে সময়ের সঙ্গে সঙ্গে খ্রিস্ট ধর্মের প্রভাবও কিন্তু যুক্ত হয়েছিল, খ্রিশ্চিয়ানাইজেশন। তাই বর্তমানে যে কবিতাগুলো আমাদের হাতে আছে সেগুলোকে সম্পূর্ণভাবে পৌত্তলিক বলা যায় না, পৌত্তলিক মানে পেগান বলা যায় না, কারণ এর মধ্যে হালকা পাতলা হলেও আমাদের খ্রিশ্চিয়ানাইজেশনের এফেক্ট আমরা দেখতে পাই। ওরাল ট্র্যাডিশন, ওল্ড ইংলিশ লিটারেচারে অনেক বিষয়বস্তু উৎপত্তি কিন্তু হয়েছিল ইউরোপ মহাদেশে। সেই সময় গ্লিমেন বা স্কপস নামে পরিচিত কবি গায়করা অভিজাতদের ভোজ সভায় বীরত্বের কাহিনী গেয়ে শোনাতেন। এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মৌখিকভাবে এসব কাহিনী ছড়িয়ে পড়ে, মানে জেনারেশন বাই জেনারেশন। খ্রিশ্চান ইনফ্লুয়েন্স, পরবর্তীকালে খ্রিস্ট ধর্মের প্রভাব ওল্ড ইংলিশ সাহিত্যে স্পষ্টভাবে দেখা শুরু হচ্ছিল। যদিও অনেক পুরনো পৌত্তলিক বিষয়বস্তু রয়ে যায়, মানে পেগান, যেগুলো নন খ্রিশ্চিয়ান বিষয়বস্তু রয়ে যায়, মানে পেগান অরিজিন যেটা বা নন খ্রিশ্চিয়ান অরিজিনের যে কানেকশন সেটা কিন্তু পুরোটা বিচ্ছিন্ন হয়ে যায়নি। খ্রিশ্চিয়ানিটি বা খ্রিশ্চিয়ান এফেক্ট বা ইনফ্লুয়েন্স হালকা পাতলা আসছে, কিন্তু পেগানটাও রয়েছে, মানে পেগান আর খ্রিশ্চিয়ানাইজেশন এটা মিক্স আপ হয়ে যাচ্ছে এখানে। এছাড়া যেসব পাণ্ডুলিপি আজ আমাদের কাছে আছে সেগুলোর অধিকাংশই মঠে সংরক্ষিত ও অনুলিখিত হয়েছিল। এবার অ্যানোনিমাস অরিজিন মানে অজানা যে উৎস। ওল্ড ইংলিশ যুগের অধিকাংশ কবির পরিচয় কিন্তু অজানা ছিল, যেমন কেডম্যানের নাম সরাসরি কিন্তু উল্লেখ যদিও পাওয়া যায়, তার লেখা বললে কোনো সংরক্ষিত কবিতা নিশ্চিতভাবে চিহ্নিত করা যায় না যে এই কবিতা তিনি একদম 100% লিখেছিল। অন্যদিকে সিনেভলফ বা খিনেভলফ তার 4টি কবিতার শেষে রুনিক অক্ষরে নিজের নাম লিখেছিলেন। এই কারণেই তার পরিচয় কিন্তু জানা গেছে, বিকজ সেটা রুনিক স্ক্রিপ্টে লেখা ছিল। ওল্ড ইংলিশ প্রজ কি, গদ্যে, এবার প্রজের কথায় আসছে। গদ্যের বিকাশ কবিতা পরে কিন্তু ঘটেছিল। আমরা আগেই জানি যে কবিতা আগে হয়েছিল, গদ্য পরে হয়েছিল। এবার মূলত ব্যবহারিক প্রয়োজনে গদ্য রচনা করা হতো, তাই অনেক ক্ষেত্রে গদ্য লেখকদের পরিচয় জানা যায়, কারণ গদ্য যারা লিখেছিল তাদের কে লিখেছিল সেই পরিচয়টা জানা যায়, কিন্তু কবিতার ক্ষেত্রে সবসময় কিন্তু সেটা পাওয়া যায় না। ওল্ড ইংলিশের ক্ষেত্রে খুবই বিরল সেটা। ইমিটেটিভ কোয়ালিটি, ওল্ড ইংলিশ যুগের অনেক গদ্য এবং কিছু কবিতা ল্যাটিন ভাষার সাহিত্য থেকে অনুবাদ বা রূপান্তর করা হয়েছিল, তবে সব রচনাই একরকম ছিল না। কোথাও মূল রচনাকে হুবহু অনুসরণ করা হয়েছে, আবার কোথাও লেখকের নিজস্ব পরিবর্তনে দেখা যায়, মানে লেখক সেটাকে মডিফাই করছে। মেজর সোর্সেস অফ ট্রান্সলেশন, এই যে অনুবাদগুলো হচ্ছে এর সোর্সগুলো কী কী ছিল। অনুবাদের জন্য সবথেকে বেশি ব্যবহৃত হতো বাইবেল, সাধু সন্তদের জীবনী, বিভিন্ন ব্যবহারিক ধর্মীয় গ্রন্থ। এগুলোই ওল্ড ইংলিশ লিটারেচার প্রজ, যেগুলো বিশেষ করে গদ্য সাহিত্যের অন্যতম প্রধান উৎস ছিল। এবার লিটারেরি ভ্যালুটা কি? কিছু অনুবাদ ছিল মূল রচনার খুব কাছাকাছি, আবার কিছু রচনায় লেখকের নিজস্ব ব্যাখ্যা, সংযোজন ও বিস্তৃত আলোচনা যুক্ত হয়েছিল, ফলে সেগুলো শুধু অনুবাদ নয়, স্বতন্ত্র সাহিত্যিক মূল্য কিন্তু অর্জন করেছিল, একটা ভ্যালু ছিল, একটা আলাদা নিজে একটা আইডেন্টিটি তৈরি করেছিল। ম্যানুস্ক্রিপ্টের কথা কি বলা যায়? ওল্ড ইংলিশ লিটারেচারের সমস্ত রচনা আজ আমাদের হাতে নেই, কেবল একটি অংশ যেটা কনজার্ভ করে রাখা হয়েছে বা সংরক্ষণ করে রাখা হচ্ছে। বর্তমানে যে কবিতাগুলো পাওয়া যায় সেগুলো মূলত 4টি গুরুত্বপূর্ণ ম্যানুস্ক্রিপ্ট অনুসারে কিন্তু সংরক্ষিত হয়েছে। প্রথমটা কি ছিল? বেওয়ুলফ ম্যানুস্ক্রিপ্ট। এই বেওয়ুলফ ম্যানুস্ক্রিপ্টটা আনুমানিক 1000 খ্রিস্টাব্দের। বর্তমানে এটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত ছিল। এই পাণ্ডুলিপিতে বেওয়ুলফ এবং জুডিথ নামের 2টি গুরুত্বপূর্ণ রচনা আছে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। বেওয়ুলফ ম্যানুস্ক্রিপ্টে 2টো নাম উল্লেখ পাওয়া যায়, একটা হচ্ছে বেওয়ুলফ আর একটা হচ্ছে জুডিথ। এবার জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট বর্তমানে অক্সফোর্ড এর বডলিয়েন লাইব্রেরিতে কিন্তু সংরক্ষিত। এটা পয়েন্ট করবে, এটি জুনিয়াস 11 নামেও পরিচিত। এই ম্যানুস্ক্রিপ্টটা আরেকটা নাম হচ্ছে জুনিয়াস 11। 1655 সালে প্রথম মুদ্রিত হয়, প্রিন্টেড হয়। তথাকথিত কেইডমোনিয়ান পোয়েম সংরক্ষিত আছে। তারপরে চলে আসে এক্সিটার বুক বর্তমানে এক্সিটার ক্যাথিড্রাল লাইব্রেরিতে কিন্তু সংরক্ষিত আছে। আনুমানিক 1050 খ্রিস্টাব্দে বিশপ লিওফ্রিক এটি ক্যাথিড্রালকে ডোনেট করেছিলেন। এতে সিনেভলফ বা কিনেভলফ এর 2টি স্বাক্ষরযুক্ত কবিতা কনজার্ভ করা আছে বা সংরক্ষিত করা আছে। ভার্সালি যে বুকটা ছিল এটা ইটালির ভার্সালি ক্যাথিড্রাল লাইব্রেরিতে সংরক্ষিত। এতে কিনেভলফ এর 2টি স্বাক্ষরযুক্ত কবিতা ছাড়াও অ্যান্ড্রিয়াস অ্যান্ড
দ্য ড্রিম অফ দ্য রুড, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এর মতো গুরুত্বপূর্ণ রচনা অন্তর্ভুক্ত হয়েছে। এবং মাঝে মাঝে এই যে ড্রিম অফ দ্য রুড, এটা থেকে কিন্তু ইউজিসি নেটে কিন্তু কোশ্চেন করে। দ্য ল্যাঙ্গুয়েজ, ওল্ড ইংলিশ ভাষা বর্তমান মডার্ন ইংলিশের তুলনায় অনেক আলাদা ছিল। এর শব্দভাণ্ডারে বেশিরভাগ ছিল নিজস্ব বা নেটিভ ভোকাবুলারি। তবে সেই সময় থেকে ল্যাটিন ভাষা থেকে কিছু শব্দ গ্রহণ করা হয়েছিল, তাই ওল্ড ইংলিশের ল্যাটিন ভাষারও কিন্তু সামান্য প্রভাব লক্ষ্য করা যায়। এবার যদি গ্রামারের কথা বলি, ওল্ড ইংলিশ এর ব্যাকরণ বা গ্রামার বর্তমানে যে ইংলিশ গ্রামার এর তুলনায় কিন্তু অনেক জটিল ছিল আগে। যে নাউন, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভ সব কিছুই ডিক্লেনশন অনুযায়ী রূপ পরিবর্তন করত। এছাড়া ক্রিয়াপদ যে ভার্বের গঠন কিন্তু মডার্ন ইংলিশের তুলনায় অনেক বেশি বিস্তৃত আর জটিল ছিল। এবার 4টে মেইন ডায়ালেক্ট, এখান থেকে কোশ্চেন আসে। এই যে 4টে মেইন ডায়ালেক্টের কথা এখানে ওল্ড ইংলিশে আসে, সব মানে ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে নর্দাম্ব্রিয়ান ডায়ালেক্ট, মার্সিয়ান ডায়ালেক্ট, কেন্টিশ ডায়ালেক্ট অ্যান্ড ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে উপভাষা। এই উপভাষা কিন্তু ইংল্যান্ডে ভিন্ন ভিন্ন অঞ্চলে ব্যবহৃত হতো। ইংরেজি সাহিত্যের বিকাশে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে একটা ডায়ালেক্ট সম্পর্কে আলোচনা করি। নর্দাম্ব্রিয়ান, এই যে 4টে উপভাষার মধ্যে যে নর্দাম্ব্রিয়ান, এটাই ছিল প্রথম লিটারারি ডায়ালেক্ট, প্রথম সাহিত্যিক উপভাষা ছিল। অক্সফোর্ড ইংলিশ সাহিত্যের প্রাচীনতম রচনাগুলোর অনেকেই এই উপভাষায় কিন্তু রচিত হয়েছিল। অধিকাংশই ওল্ড ইংলিশ সাহিত্যে যে প্রাচীন যত রচনা আছে তার ম্যাক্সিমামটাই কিন্তু এই নর্দাম্ব্রিয়ান ডায়ালেক্টের ছিল। তাই ইংলিশ সাহিত্যের প্রাথমিক বিকাশে নর্দাম্ব্রিয়ানের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে মার্সিয়ান অ্যান্ড কেন্টিশ ডায়ালেক্ট। এই যে মার্সিয়ান, এটা ছিল ইংল্যান্ডের মিডল্যান্ড যে অঞ্চলটা এর ভাষা। আর অন্যদিকে কেন্টিশ ছিল কি দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের, যা বর্তমানে কেন্ট শহর বা কেন্ট এর চেয়ে বৃহত্তর একটা অঞ্চল, যেটা বর্তমানে কেন্ট নামে, ওই জায়গাটা একটু বড় ছিল আগে। এই অঞ্চলে কিন্তু প্রচলিত ছিল। আর এই যে দুটো ডায়ালেক্ট বা উপভাষা, এর নিজ নিজ অঞ্চলের ভাষাগত বৈশিষ্ট্য কিন্তু ছিল। যেমন বাংলাদেশের বাংলা আলাদা, ইন্ডিয়ার বাংলা আলাদা, ঠিক একই রকমভাবে ইংলিশেরও কিন্তু এরকম উপভাষা ছিল। একটা অ্যাকসেন্ট বা উচ্চারণ পদ্ধতি বা প্রোনাউন্সিয়েশন সব কিছু নিজস্ব স্বতন্ত্র প্রভাব ছিল। আর লাস্ট যে ডায়ালেক্ট আছে এটা হচ্ছে ওয়েস্ট স্যাক্সন। ওয়েস্ট স্যাক্সন ছিল অ্যালফ্রেড দ্য গ্রেট এর রাজ্যের ভাষা। এটাও ইম্পর্টেন্ট। ওয়েস্ট সেক্স রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠায় এই উপভাষায় ধীরে ধীরে মানক বা স্ট্যান্ডার্ড ডায়ালেক্টে পরিণত হয়েছিল। আজ যে ওল্ড ইংলিশ ম্যানুস্ক্রিপ্টস আমাদের হাতে আছে তার অধিকাংশই কিন্তু ওয়েস্ট স্যাক্সন উপভাষায় কিন্তু সংরক্ষিত আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত করলাম। এর পরের দিন আমরা করব যে ওল্ড ইংলিশে যত প্রজ রয়েছে, পোয়েট্রি রয়েছে, যত ট্রাভেলগ যদি বলা হয়, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করতে ভুলো না। আশা করি তোমাদের এটা পছন্দ হবে। তাহলে আজকে হচ্ছে আমরা শেষ এই যে ব্যাপারটা, এটা হচ্ছে পার্ট 1। এরপরে আমাদের পার্ট 2 আসবে। আস্তে আস্তে আমরা পুরো হোল টোটাল যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটাই আমরা পুরোটা কভার আপ করবো ধীরে ধীরে। এই যে ওল্ড ইংলিশ, এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে আমাদের ওল্ড ইংলিশ কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।